স্ক্রিন দেখা যাচ্ছে? দেখো আমরা আগে ক্লাসে যেটা আলোচনা করেছিলাম 11 পর্যন্ত আলোচনা করেছিলাম, ঠিক আছে? 11 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে পলিটি অ্যান্ড ইকোনমি থেকে 12 থেকে আলোচনা হবে। ডিটেলগুলো একটু ভালো করে লক্ষ্য করবে, আশা করছি পরীক্ষায় কভার হয়ে যাবে। দেখো, যেখানে বলা হয়েছে যে ভারতের কৃষি শ্রমিকদের অবস্থার উন্নতি সাধনের জন্য সরকার নিম্নলিখিত কোন ব্যবস্থাপনাগুলি গ্রহণ করেছে? ভারতের কৃষি শ্রমিকদের অবস্থার উন্নতি করার জন্য, ঠিক আছে, অবস্থার উন্নতির জন্য ভারত সরকার নিম্নলিখিত কোন ব্যবস্থাগুলি গ্রহণ করেছেন? ये प्रश्न एसएससी जीडी एसएससी एग्जाम के लिए ज़्यादा इम्पोर्टेंट है, ठीक है? चलो। কারো জানা আছে প্রশ্নের উত্তর? কারো জানা আছে প্রশ্নের উত্তর? আচ্ছা দেখো, 13 দাগের যেখানে বলা হয়েছে যে ভারতের সংসদীয় সরকার ব্যবস্থায় অর্থ বিল হচ্ছে কি? অর্থ বিল হচ্ছে একটা বিল যেখানে শুধুমাত্র কর বা সরকারি ব্যয় সম্পর্কে আলোকপাত করা হয়েছে। কোথায়? ভারতীয় সংসদীয় সরকার ব্যবস্থায় অর্থ বিল হচ্ছে কি? এমন একটা বিল যেখানে শুধুমাত্র কর এবং সরকারি ব্যয় সম্পর্কে আলোকপাত করা হয়েছে। ক্লিয়ার? এটা কিন্তু নোট করবে যেটা বললাম। তারপরে কৃষি শ্রমিকদের অবস্থার উন্নতির জন্য সরকার থেকে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, ঠিক আছে? কৃষি শ্রমিকদের ব্যবস্থা উন্নতি করার জন্য সরকার থেকে বেশ কয়েকটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পদক্ষেপগুলোর নাম হচ্ছে ন্যূনতম মজুরি আইনের বাস্তবায়ন, ঠিক আছে, বিভিন্ন কর্মসংস্থান প্রকল্প, ভূমিহীন শ্রমিকদের মধ্যে অর্পিত জমি বন্টন এবং বন্ডেড, ঠিক আছে, বন্ডেড শ্রমের বিলুপ্তিকরণের মতো ব্যবস্থা এগুলো। তাহলে অপশান 12 দাগের অপশান সি সঠিক অ্যান্সার হবে, তাই তো? অপশান ডি সঠিক অ্যান্সার। কেননা ন্যূনতম মজুরি এটা বলেছি, ভূমিহীন শ্রমিকদের মধ্যে অর্পিত জমি বন্টন এবং বন্ডেড শ্রমের বিলোপ, সবগুলোই কিন্তু সঠিক, ঠিক আছে? তাহলে ভারতের কৃষি শ্রমিকদের অবস্থার উন্নতি সাধনের জন্য সরকার কোন ব্যবস্থাপনাগুলি গ্রহণ করেছেন? যেগুলো বললাম, যে ন্যূনতম মজুরি আইনের বাস্তবায়ন, বিভিন্ন কর্মসংস্থান প্রকল্প এবং ভূমিহীন শ্রমিকদের মধ্যে অর্পিত জমি বন্টন এবং বন্ডেড শ্রমের বিলুপ্তিকরণ, অর্থাৎ বন্ডেড শ্রমের, ঠিক আছে? অপশান ডি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, 13 দাগের কোশ্চেনটা দেখো। লোকসভায় পাস হওয়া একটা অর্থ বিল, লোকসভায় পাস হয়েছে অর্থ বিলটা, সেই অর্থ বিলটি রাজ্যসভাতেও পাস হয়েছে, ঠিক আছে? পাস হয়েছে বলে ধরে নেওয়া হয়, যে ক্ষেত্রে উচ্চকক্ষ থেকে এই বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করা হয় না। লোকসভা হওয়া লোকসভায় পাস হওয়া লোকসভায় পাস হওয়া একটি অর্থ বিল রাজ্যসভাতেও পাস হয়েছে বলে ধরে নেওয়া হয়, যে ক্ষেত্রে উচ্চকক্ষ থেকে এই বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করা হয় না। 10 দিনের মধ্যে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় না, 10 দিনের মধ্যে, 14 দিনের মধ্যে, 20 দিনের মধ্যে, 30 দিনের মধ্যে, কোনটা হবে? দেখো, একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে, ভারতের সংসদীয় সরকার ব্যবস্থা অর্থ বিল, আগেই বলেছি, একটা বিল যেখানে শুধুমাত্র কর, সরকারি ব্যয় সম্পর্কে আলোকপাত করা হয়েছে। কোথায়? অর্থ বিলে। অর্থ বিলে যেখানে শুধুমাত্র কর আর সরকারি ব্যয় সম্পর্কে আলোকপাত করা হয়েছে। লোকসভা কর্তৃক যে বিলটা পাস হচ্ছে, ঠিক আছে, লোকসভার পাসকৃত যে অর্থ, লোকসভা থেকে কিন্তু এই অর্থ বিলটা পাস হচ্ছে, অর্থাৎ লোকসভা কর্তৃক পাসকৃত অর্থ বিলগুলি রাজ্যসভায় পাঠানো হয়, যেখানে সংসদের উচ্চকক্ষ রাজ্য এবং ইউনিয়ন
ইউনিয়ন টেরিটরিজের আইনসভার দ্বারা নির্বাচিত অথবা রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত। ঠিক আছে। রাজ্যসভা অর্থ বিল কি করে? রাজ্যসভা অর্থ বিল সংশোধন করতে পারে না তারা। রাজ্যসভা কিন্তু অর্থ বিল কিন্তু সংশোধন করতে পারে না। তবে সংসদের জন্য কিছু সুপারিশ করতে পারে রাজ্যসভা, এটাই তার ক্ষমতা। ক্লিয়ার? একটা অর্থ বিল অবশ্যই 14 দিনের মধ্যে লোকসভায় ফেরত পাঠাতে হবে। ঠিক আছে, একটা অর্থ বিল 14 দিনের মধ্যে 14 দিনের মধ্যে লোকসভায় ফেরত পাঠাতে হবে একটা অর্থ বিল। ঠিক আছে। নতুবা যে আকারে বিলটি লোকসভায় দ্বারা পাস হয়েছিল সেই আকারেও বিলটি উভয় কক্ষে পাস হয়েছে বলে ধরে নেওয়া হয়। ঠিক আছে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? চোদ্দ দিন সঠিক অ্যান্সার। 13 नंबर क्वेश्चन के लिए 14 दिन है। ঠিক আছে, চলো পরবর্তী। 14 দাগের ভারতীয় সংবিধানের 20 নম্বর ধারা। ঠিক আছে, এই 20 নম্বর ধারা একটা গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার। কারণটা কি না, কারণ একটা অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়া কোনো ব্যক্তিকে কিছু নির্দিষ্ট সুরক্ষা প্রদান করে এই 20 নম্বর ধারা। ঠিক আছে। এই 20 নম্বর ধারার 20 অধীনে অপরাধের জন্য অভিযুক্ত ব্যক্তিদের যেই সুরক্ষা প্রদান করা হয় না তা কি? কোন সুরক্ষায় 20 নম্বর অধীনে অপরাধের জন্য যে ব্যক্তি গণ্য হয় তাদেরকে এই প্রদান করা হয় না? কোন সুরক্ষা? 14 দাগের কোনটা সঠিক অ্যান্সার হবে? জানা আছে প্রশ্নের উত্তরটি? কারো জানা আছে প্রশ্নের উত্তর? দেখো এখানে তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? 14 দাগের অপশন ডি সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে। দেখো, কোনো একটা অপরাধে অভিযুক্ত আটক ব্যক্তিকে কোনো একটি অপরাধে অভিযুক্ত আটক ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার অধিকার হচ্ছে ভারতীয় সংবিধান দ্বারা একটা সুরক্ষা। যেখানে সংবিধানের 20 নম্বর ধারা, এই সংবিধানের 20 নম্বর ধারার অধীনে এক্স পোস্ট ফ্যাক্টো আইন, এক্স পোস্ট ফ্যাক্টো আইন, ঠিক আছে, এক্স পোস্ট ফ্যাক্টো আইন, ডাবল জিওপার্ডি, এই যে দুই অপশন এ দেখতে পাচ্ছ, এবং সেলফ ইনক্রিমেশনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা হলো, এই যে দেখতে পাচ্ছ সেলফ ইনক্রিমেশন। ঠিক আছে, এগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা হলো কোনো অপরাধে অভিযুক্ত আটক হওয়া ব্যক্তিকে প্রদত্ত সুরক্ষা। এগুলো কিন্তু সব সুরক্ষা দেয়, কিন্তু এটা দেখো ম্যাজিস্ট্রেটের সম্মুখে 24 ঘন্টার মধ্যে অভিযুক্তকে হাজির করার অধিকার। ঠিক আছে, তাহলে এখানে প্রশ্নটা কি করা হয়েছে যে ভারতীয় সংবিধানের 20 নম্বর ধারা একটা গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার, কারণ এটি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার কোনো ব্যক্তিকে কিছু নির্দিষ্ট সুরক্ষা প্রদান করে। ধারা নম্বর 20 অধীনে অপরাধের জন্য অভিযুক্ত ব্যক্তিদের যে সুরক্ষা প্রদান করা হয় না সেটা কোন সুরক্ষা? তাহলে এই সুরক্ষা, এগুলো সব সুরক্ষা প্রদান করে ধারা নম্বর 20-তে, একটা দুটো তিনটে, কিন্তু ম্যাজিস্ট্রেটের সম্মুখে 24 ঘন্টার মধ্যে অভিযুক্তকে হাজির করার অধিকার এই সুরক্ষাটা কিন্তু প্রদান করে না। ক্লিয়ার? ল্যাফার কার্ড কোন অর্থনৈতিক বিষয়টি নির্দেশ করে?
তাহলে 15 দাগের সঠিক অ্যান্সার হচ্ছে কোনটা? দেখো ল্যাফার কার্ড কোন অর্থনৈতিক বিষয় নির্দেশ করে? দেখো ল্যাফার কার্ড আমেরিকান অর্থনীতিবিদ আর্থার লাফার 1974 সালে আমেরিকান অর্থনীতিবিদ আর্থার লাফার 1974 সালে একটা বেল আকৃতির বক্ররেখার বিশ্লেষণ প্রস্তুত করেছিলেন, যা ল্যাফার কার্ড নামে পরিচিত। ক্লিয়ার? এটি করের হার, এটি কি করে, এটি যে কর, সেই করের হার এবং মোট কর রাজস্বের মধ্যে সম্পর্ককে প্রদর্শন করে। ল্যাফার কার্ডের একটা অন্তর্নিহিততা হচ্ছে কি, যা এটি একটা নির্দিষ্ট বিন্দু অতিক্রম করার পরে করের হার বৃদ্ধি আরো কর বাবদ রাজস্ব বৃদ্ধির পরিবর্তে তার হ্রাস ঘটায়। ঠিক আছে, তাহলে এখানে অপশন এতে দেওয়া আছে যে করের হার এবং অ্যাবসলিউট রেভিনিউর মধ্যে সম্পর্ক, এই হারগুলি সরকারের প্রয়োজনে প্রস্তুত করা হয়। একদম সঠিক অ্যান্সার অপশন এ। ক্লিয়ার? 16 দাগের প্রশ্ন, ভারতের সংবিধানে কোন ধারার অধীনে আইনসভার অবকাশ চলাকালীন রাজ্যপালকে অর্ডিন্যান্স জারি করার প্রদান করা হয়েছে? এটা সকলে জানা উচিত। 156, ধারা নম্বর 156 বলছো? দেখো, একটি রাজ্যের গভর্নর ভারতীয় সংবিধানের ধারা 213, একটি রাজ্যের গভর্নর ভারতীয় জরুরি বিষয়, ঠিক আছে, কিছু জরুরি বিষয়ে অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করার ক্ষমতা প্রদান করে। এই অধ্যাদেশগুলিকে রাজ্য আইনসভার পুনঃ সমাবেশ থেকে 6 সপ্তাহের, কত সপ্তাহে, 6 সপ্তাহের মধ্যে রাজ্য আইনসভা দ্বারা অনুমোদিত হতে হয়। গভর্নর জেনারেল যে কোনো সময় একটা অধ্যাদেশ প্রত্যাহার করতে পারেন, কিন্তু এটি হলো কি গভর্নরকে প্রদান করা সব থেকে গুরুত্বপূর্ণ আইনি ক্ষমতা এটা। ঠিক আছে, তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে কোনটা? 213, অর্থাৎ অপশন বি। পরবর্তী, নিম্নলিখিত কোনটির প্রভাবে সবথেকে বেশি পরিমাণে মুদ্রাস্ফীতি ঘটতে পারে? সঠিক অ্যান্সার তাহলে কোনটা হচ্ছে? এটা সঠিক অ্যান্সার সকলে বলো। 17 দাগে সঠিক অ্যান্সার অপশন ডি হবে, বাজেট ঘাটতি পূরণের জন্য নতুন টাকা ছাপানো। দেখো, ডেফিসিট ফাইন্যান্সিং হলো একটা প্রক্রিয়া যেখানে কি হয় না, যেখানে হচ্ছে রাজস্ব আদায়ের তুলনায় অতিরিক্ত ব্যয়ের ফলে হওয়া যে ঘাটতি, ওই ঘাটতি পূরণের জন্য তহবিল প্রস্তুত করা হয়। বন্ড বিক্রির মাধ্যমে জনগণের কাছে থেকে ঋণ নিয়ে বা নতুন টাকা ছাপানোর মাধ্যম দিয়ে সেই ঘাটতি পূরণ করা হয়। ঠিক আছে, টাকা ছাপানোর মাধ্যমে সরকারি ব্যয় আয়ের বৃদ্ধি করে সবসময়। টাকা ছাপানোর মাধ্যম দিয়ে, অনেকের প্রশ্ন যে আমাদের দেশে যদি বেশি টাকা ছাপানো হয় তো অনেকের কাছে টাকা থাকবে, কিন্তু নয়। টাকা ছাপানোর মাধ্যম দিয়ে কিন্তু সরকারি ব্যয় আয়ের বৃদ্ধি কিন্তু নির্ভর করে। ঠিক আছে, ব্যয় আর আয়ের বৃদ্ধি করে, অর্থাৎ অর্থনীতিতে ব্যক্তিগত চাহিদা বৃদ্ধি করতে পারে টাকা ছাপানো। ঠিক আছে, সুতরাং এটি মুদ্রাস্ফীতিকে প্রভাবিত করে। ঠিক আছে, মুদ্রাস্ফীতিকে এটা কি করে, এটা প্রভাবিত করে। মুদ্রাস্ফীতির হার সামান্য বৃদ্ধি স্বাস্থ্যকর, কারণ এটা হচ্ছে ব্যবসায়িক কার্যকলাপকে উৎসাহিত করতে পারে মুদ্রাস্ফীতি। ঠিক আছে, কিন্তু সরকার যদি নির্দিষ্ট সময় তা বন্ধ না করে আরো বেশি পরিমাণে টাকা বাজারকে প্লাবিত করতে পারে এবং উচ্চ মূল্যস্ফীতির সৃষ্টি হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, মুদ্রাস্ফীতি বা পেশা নিযুক্তি, এইখান দিয়ে আমি কয়েকটা এমসিকিউ টাইপের প্রশ্ন আলোচনা করছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, অল एग्जाम के लिए ज़्यादा इम्पोर्टेंट है। এগুলো আমি কয়েকটা বলছি যেখানে তোমরা নোট করো। যে বর্তমান প্রচলিত যে মূল্য, বর্তমানে যে প্রচলিত মূল্য জিডিপি, এই যে জিডিপি, বর্তমানে প্রচলিত মূল্য জিডিপির মানকে কি বলা হয়? নামমাত্রা জিডিপি বলা হয়, না বর্তমান জিডিপি বলা হয়, না দেশীয় জিডিপি বলা হয়, না বাস্তব জিডিপি বলা হয়?
বর্তমান প্রচলিত মূল্য জিডিপির মানকে কি বলা হয়? বর্তমান প্রচলিত মূল্য জিডিপির মানকে কি বলা হয়? সঠিক অ্যান্সার নামমাত্র জিডিপি। ক্লিয়ার? সাম্প্রতিক মূল্য মোট দেশীয় পণ্য জিডিপির নাম হচ্ছে নামমাত্র জিডিপি। ঠিক আছে, নামমাত্র জিডিপি। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি মন্দার কারণে সংকেত নয়? নিচের কোনটি মন্দার কারণে সংকেত নয়? মন্দার কারণে সংকেত নয় বলতে সঠিক অ্যান্সার হবে মুদ্রাস্ফীতিতে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতিতে মুদ্রাস্ফীতি। ঠিক আছে, মুদ্রাস্ফীতিতে মুদ্রাস্ফীতি মন্দার লক্ষণ নয়, এটি একটা টাইপোগ্রাফিক্যাল বা ধারণাগত ত্রুটি যেটাকে বলা হয়। ঠিক আছে, ধারণাগত ত্রুটি বা টাইপোগ্রাফিক্যাল। মন্দা সাধারণত অর্থনৈতিক কর্মকাণ্ডে মন্থরতাকে জড়িত করে থাকে, পরিপ্রেক্ষিতে কি হয় না, অপ্রয়োজনীয়তা নয় এটা। ঠিক আছে, আমরা যে দেখি পরবর্তী প্রশ্ন, একটা অর্থনীতিতে সাধারণ মূল্য দ্রুত এবং অত্যাধিক এবং নিয়ন্ত্রণহীন বৃদ্ধিকে কি বলা হয়? একটি অর্থনীতিতে সাধারণ মূল্য দ্রুত, অত্যাধিক এবং নিয়ন্ত্রণহীন বৃদ্ধিকে বলা হয় কি? অতি মুদ্রাস্ফীতি। ঠিক আছে, অতি মুদ্রাস্ফীতি বলা হয়। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, মুদ্রাস্ফীতির প্রভাব রোধ করার জন্য ভারত সরকার তার কর্মচারীদের যে ভাতা প্রদান করে তাকে কি বলা হয়? ঋণ ভাতা, মহার্ঘ ভাতা, দৈনিক ভাতা না বৃদ্ধি ভাতা? কোনটা? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে মহার্ঘ ভাতা। মহার্ঘ ভাতাকে একটা বেতন উপাদান হিসাবে বিবেচনা করা যেতে পারে, যা মূল বেতনের একটা সংজ্ঞায়িত অনুপাত হিসাবে ধরা হয়। ঠিক আছে, 2023 সালে মার্চ মাসে ডিএ সর্বশেষ প্রায় 4%, ডিএ সর্বশেষ প্রায় 4% বৃদ্ধি করে আর 42% করা হয়েছিল। নতুন হার 2023 সালের জানুয়ারিতে তা কার্যকর হওয়ার সাথে সাথে কিন্তু এটা করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ড্যাশ অনুসন্ধান বেকারত্ব নামেও পরিচিত তখন ঘটে যখন কর্মীরা তাদের বর্তমান চাকরি হারায় এবং অন্য একটা খোঁজার প্রক্রিয়ায় থাকে। কি বলা হয়? ড্যাশ ফ্রিকানসাল বেকারত্ব যাকে বলা হয়। কি? ফ্রিকানসাল বেকারত্ব। ফয়টা বলা হচ্ছে ক, তালবেশ দন্ত নয় গেল, ফ্রিকানসাল বেকারত্ব। ঠিক আছে, আচ্ছা ফ্রিকানসাল বেকারত্ব। আচ্ছা, মৌসুমি বেকারত্ব বলে একটা আছে, মৌসুমি বেকারত্ব, যেটা এই মৌসুমি বেকারত্ব ঘটে যখন লোকেরা বছরের নির্দিষ্ট সময়ে বেকার থাকে, যখন শ্রমের চাহিদা স্বাভাবিকের চেয়ে কম থাকে, সেগুলোকে বলে মৌসুমি বেকারত্ব। ঠিক আছে, চলো ভারতের পরবর্তী প্রশ্ন, ভারতের কৃষিক্ষেত্রে প্রয়োজনের থেকে বেশি লোক নিযুক্ত হওয়ায় যে ধরনের বেকারত্ব তৈরি হয়েছে তা কি হিসাবে পরিচিত? সঠিক অ্যান্সার ছদ্মবেশী বেকারত্ব। ক্লিয়ার? ছদ্মবেশী বেকারত্ব। পরবর্তী প্রশ্ন, মুদ্রাস্ফীতির সময় করের হারের পরিবর্তন কিরূপ হয়? মুদ্রাস্ফীতির সময় করের হারের পরিবর্তন কি হয়? মুদ্রাস্ফীতির সময় করের হারের পরিবর্তন কিরূপ হয়? কারো জানা আছে? মুদ্রাস্ফীতির সময় করের হারের পরিবর্তন হয়, সবসময় বৃদ্ধি হয়। ঠিক আছে, সবসময় বৃদ্ধি হয়। আচ্ছা, মুদ্রাস্ফীতির কারণগুলো কি কি? মুদ্রাস্ফীতির কারণগুলো নোট করো। সঞ্চয় হ্রাস, কিছু পণ্য বা বিধিতে সরকার, ঠিক আছে, কিছু পণ্য বা বিধিতে সরকার কর্তৃক প্রদত্ত কর ভর্তুকির চাহিদা বাড়াতে পারে, যার ফলে মূল্য বৃদ্ধি পায় এবং পণ্য সরবরাহ বৃদ্ধি, ভালো উৎপাদন বৃদ্ধি, এগুলো। ঠিক আছে, আচ্ছা মুদ্রাস্ফীতি আরবিআই, ঠিক আছে, আরবিআই সরকার মুদ্রানীতি এবং রাজস্ব নীতি ব্যবহার করে নিয়ন্ত্রণ করেছে আরবিআই। পরবর্তী, ছদ্মবেশী বেকারত্ব বলেছিলাম, ওই ছদ্মবেশী বেকারত্ব বলতে সাধারণত কি বোঝায় বলতো? ছদ্মবেশী বেকারত্ব বলতে শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতাকে শূন্য বোঝায়, শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতাকে শূন্য বোঝায়। ঠিক আছে, ছদ্মবেশী বেকারত্ব এটি এমন একটা ঘটনা যেখানে প্রকৃতপক্ষে প্রয়োজনের চেয়ে বেশি লোক নিয়োগ করা হয়। এখানে এতজন প্রয়োজন, তার থেকে বেশি নিয়োগ করা হয়েছে। সেক্ষেত্রে কি হয়? সেখানে কি সবাইকে টাকা দেওয়া সম্ভব? ঠিক মতো টাকা দেবে না। ঠিক আছে, যদি প্রয়োজনের তুলনায় বেশি সেখানে নিয়োগ করা হয়। ঠিক আছে, এটি প্রাথমিকভাবে ভারতের কৃষি এবং অসংগঠিত খাতে পাওয়া যায়। শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য হয় এটা সবসময়। ঠিক আছে, চলো আরেকটা, যেটা ঘর্ষণজনিত বেকারত্ব। ঘর্ষণজনিত বেকারত্বকে অনুসন্ধান বেকারত্ব বলা হয়। কি বলা হয়? অনুসন্ধান বেকারত্ব। যখন একজন ব্যক্তি একটা নতুন চাকরি খুঁজছেন বা চাকরির মধ্যে পরিবর্তন করছেন, ঠিক আছে, সে চাকরি করছে আবার নতুন চাকরি খুঁজছে বা ওই চাকরি থেকে অন্য চাকরির পরিবর্তন করতে চাইছে, তখন কাজের মধ্যে সময়ের ব্যবধানকে আমরা কি বলবো? ঘর্ষণজনিত বেকারত্ব। ক্লিয়ার?
আরেকটা আছে প্রযুক্তিগত বেকারত্ব। প্রযুক্তিগত বেকারত্ব কি? এটা প্রযুক্তির পরিবর্তনের কারণে চাকরি হারানোকে বলা হয় প্রযুক্তিগত বেকারত্ব। প্রযুক্তির পরিবর্তনের কারণে চাকরি হারিয়ে ফেলছে, অর্থাৎ 2016 সাল, 2016 সালে লক্ষ্য করো, 2016 সালে বিশ্ব ব্যাংকের তথ্য ভবিষ্যৎবাণী করেছে যে ভারতে অটো মেশিনের দ্বারা হুমকির সম্মুখীন চাকরির অনুপাত বছরে প্রায় 69% ধরা হয়ে থাকে। ঠিক আছে, আওয়াজ কি সকালে শুনতে পাচ্ছ আমার? আওয়াজ কি শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো। চক্রীয় চক্রীয় বেকারত্ব, চক্রীয় বেকারত্ব একটা ব্যবসায়িক চক্রের ফলাফল, যেটাকে বলা হয় ব্যবসায়িক চক্রের ফলাফল, যেখানে মন্দার সময় বেকারত্ব বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে হ্রাস পেয়ে যায়। ভারতের যে চক্রীয় বেকারত্ব, ওই বেকারত্বের পরিসংখ্যান নগণ্য। ঠিক আছে, এটি এমন একটা ঘটনা যা বেশিরভাগ পুঁজিবাদী অর্থনীতিতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, 1 মিনিট টু ওয়েট। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ভারতে মূল্যস্ফীতি কি পদ্ধতি দ্বারা পরিমাপ করা হয়? ভারতের মূল্যস্ফীতি হচ্ছে উপভোক্তা মূল সূচক বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স। উপভোক্তা মূল্য সূচক, কনজিউমার প্রাইস ইন্ডেক্স। ঠিক আছে, উপভোক্তা মূল্য সূচক, কনজিউমার প্রাইস ইন্ডেক্স। নিম্নলিখিত কোন প্রতিষ্ঠান দপ্তরে ভারতের পাইকারি মূল্য WPI, ভারতের পাইকারি মূল্য WPI এর তথ্য বের করে? বলতো, নিম্নলিখিত কোন প্রতিষ্ঠান দপ্তর ভারতে পাইকারি মূল্য WPI এর তথ্য বের করে? কারো জানা আছে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, না বাণিজ্য শিল্প মন্ত্রণালয়, না অর্থ মন্ত্রণালয়, কোনটা হবে? কারো জানা আছে প্রশ্নের উত্তর? সঠিক অ্যান্সার বাণিজ্য শিল্প মন্ত্রণালয়। আচ্ছা, WPI ভিত্তি বছর কোনটা? WPI ভিত্তি বছর হচ্ছে 2011 থেকে 12। এটি এপ্রিল 2017 থেকে কার্যকর করা হয়েছিল। ঠিক আছে, এটি এপ্রিল 2017 থেকে কার্যকর করা হয়েছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কর্মশক্তি জনসংখ্যাতে ড্যাশ বছর থেকে ড্যাশ বছর পর্যন্ত বয়সী ব্যক্তিরা আছে? বলতো, কর্মশক্তি জনসংখ্যাতে ড্যাশ বছর থেকে ড্যাশ বছর পর্যন্ত বয়সী ব্যক্তিরা আছে? জানা আছে কারোর? কর্মশক্তি জনসংখ্যাতে কত বছর থেকে কত বছর ব্যক্তিরা আছে, বয়স ব্যক্তিরা? জানা নেই। 15 থেকে 59। কত? 15 থেকে 59। ঠিক আছে, কর্মশক্তি জনসংখ্যা যেখানে মোট জনসংখ্যার কর্মক্ষম ব্যক্তিদের জনসংখ্যার অংশকে ইঙ্গিত করে। ক্লিয়ার? ভারতে প্রায় 521 লক্ষ কর্মী আছে। কত? 521 লক্ষ। ফেসবুক তথ্যের উপর ভিত্তি করে এটি চীনের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্থান রয়েছে। ঠিক আছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি সাধারণত এর সাথে মিলিত হয়। কার সাথে? মুদ্রা সংকোচনের সাথে, না মুদ্রাস্ফীতির সাথে? কোনটার সাথে? অর্থনৈতিক প্রবৃদ্ধি মুদ্রাস্ফীতির কারণে। ঠিক আছে, আচ্ছা আমি কয়েকটা জিনিস বলছি যে তোমাদেরকে, স্ফীতিহাসটা কোনটা? এটি ঘটে যখন সম্পদ এবং ভোক্তা মূল্য সময়ের সাথে কমে যায়। এটি একটা নেতিবাচক মুদ্রাস্ফীতি। ঠিক আছে, আর
উচ্চ মুদ্রাস্ফীতি হচ্ছে এটি একটা অর্থনীতিতে দ্রুত, অত্যাধিক এবং নিয়ন্ত্রণের বাইরে সাধারণত মূল্য বৃদ্ধিকে বর্ণনা করা হয় এটি, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, কোন কোন বেকারত্বকে কোন বেকারত্বকে কিছু পরিমাণ পর্যন্ত অর্থনীতির জন্য ভালো বলে মনে করা হয়? কোন বেকারত্বকে কিছু পরিমাণ পর্যন্ত অর্থনীতির জন্য ভালো বলে মনে করা হয়? কোন বেকারত্বকে কিছু পরিমাণ পর্যন্ত অর্থনীতির জন্য ভালো বলে মনে করা হয়? ঘর্ষণজনিত বেকারত্ব, ঠিক আছে? পরবর্তী 2008 থেকে 10 সালে মন্দার কারণে সৃষ্ট বেকারত্ব নিম্নলিখিত কোন ধরনের বেকারত্বের উদাহরণ? চক্রীয় বেকারত্বের উদাহরণ, মাথায় রাখবে। ঠিক আছে, চলো তাহলে এখানে 2017 সালে 17 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? 17 দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার তাহলে আমরা যেটা বলেছিলাম কোনটা হচ্ছে? 17 দাগের অপশন ডি, ঠিক আছে? চলো পরবর্তী। তালিকার সাথে একের সাথে 2 মেলান নিচের কোডগুলি ব্যবহার করে। তালিকা 1 এ সংবিধানের ধারা দেওয়া আছে আর বিষয় দেওয়া আছে, কোনটার সাথে কোনটা মিলছে? তাড়াতাড়ি উত্তর দাও, তাড়াতাড়ি উত্তর দাও। সংবিধানের ধারা আমি দিয়েছি, চলো উত্তর দাও। সকলে একটু দেখো, উত্তর দাও। ধারা আচ্ছা, উত্তর কেউ দিতে পারলে না, তাই তো? এখানে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে তালিকা 1, তালিকা 2, এখানে সংবিধানের ধারা দেওয়া হয়েছে। সংবিধানের ধারা 54 কার সাথে মিলছে? ভারতের রাষ্ট্রপতি নির্বাচন, ঠিক আছে? সংবিধানের ধারা রাষ্ট্রপতি নির্বাচন, অর্থাৎ একের সাথে মিলে যাচ্ছে। সংবিধানের ধারা 75 কার সাথে মিলছে? প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের নিয়োগ। পরবর্তী, সংবিধান ধারা 155 কার সাথে মিলছে? রাজ্যের গভর্নরের নিয়োগ। পরবর্তী, সংবিধান ধারা 164 হচ্ছে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের নিয়োগ। আর এইটা হচ্ছে 168 নং ধারা।
তাহলে কোনটা সঠিক অ্যান্সার হচ্ছে? অপশান এ সঠিক অ্যান্সার হচ্ছে। ক্লিয়ার? তাই তো? কিচ্ছু মিলানোর দরকার নেই। প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ভারতের বৃহত্তম গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচি? নিম্নলিখিত কোনটি ভারতের বৃহত্তম গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচি? কারো জানা আছে? দেখো, গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচি এখানে অপশান এ সঠিক অ্যান্সার। দেখো, মহাত্মা গান্ধী ন্যাশনাল, ঠিক আছে, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল, ঠিক আছে, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট, ন্যাশনাল নোট করে নাও এটা, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল, ঠিক আছে, রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট, যা মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারেন্টি স্কিম যাকে বলা হয়, গ্যারেন্টি স্কিম নামে পরিচিত এটি, ঠিক আছে, গ্যারেন্টি স্কিম নামেও পরিচিত। এই আইনটি যা 2005, ঠিক আছে, 2005 সালের 25শে আগস্ট 2005 সালের 25শে আগস্ট প্রণীত হয়। বিধিবদ্ধ ন্যূনতম মজুরিতে যেখানে সরকারি কার্য সম্পর্কিত অধ্যক্ষ হস্তকৃত কাজ করতে ইচ্ছুক যে কোনো গ্রামীণ পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের প্রতি বছর, ঠিক আছে, প্রতি বছর এই মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসূচি যেটাকে বলা হয় গ্যারেন্টি স্কিম, ঠিক আছে, প্রতি বছর এখানে কি করা হয়, প্রতিটি আর্থিক বছরের ন্যূনতম 100 দিনের কর্মসংস্থানের জন্য একটা আইনি গ্যারেন্টি প্রদান করা হয়। প্রাথমিকভাবে গ্রামীণ ভারতে দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষদের জন্য আধা বা অদক্ষ কাজ প্রদান করে গ্রামীণ জনগণের ক্রয় ক্ষমতার উন্নতির লক্ষ্যে এই আইনটি চালু করা হয়েছিল। এটি দেশের ধনী দরিদ্রদের মধ্যে ব্যবধান কমানোর প্রচেষ্টা করা হয়েছিল, ঠিক আছে। বলে না যে বছরে 100 দিনের কর্মসংস্থান চালু আছে সকলের গ্রামে, এখনো কি হয় 100 দিনের কাজ যেটাকে বলা হয়, এই কর্মসংস্থান কি চালু আছে এখনো এলাকায়, গ্রামীণ এলাকায় যে 100 দিনের কাজ বলে না? হ্যালো, এখন চালু আছে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এটাই, ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এটাই। আচ্ছা, এসএসসি এমটিএস বিগত বছর 2022 সালের প্রশ্ন শিপ নম্বর 2 তে লক্ষ্য করো। শিপ নম্বর 2 তে লক্ষ্য করো, বিগত বছর এসএসসি এমটিএস যেখানে বলা হয়েছিল যে নিচের কোনটি ভারতের কর্মসংস্থান সৃষ্টির কর্মসূচি? নিচের কোনটি ভারতের কর্মসংস্থান সৃষ্টির কর্মসূচি? নিচের কোনটি ভারতের কর্মসংস্থান সৃষ্টির কর্মসূচি? কারো জানা আছে? স্বর্ণ জয়ন্তী শহরী রোজগার যোজনা, এস জে এস আর ওয়াই, স্বর্ণ জয়ন্তী শহরী রোজগার যোজনা, এটা হচ্ছে ভারতে কর্মসংস্থান সৃষ্টির কর্মসূচি। মূল পয়েন্ট লক্ষ্য করো, গ্রামীণ সংস্থা সৃষ্টি যে কর্মসূচি সেটা হচ্ছে আরইজিপি। মূল পয়েন্ট, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচির লক্ষ্য মূলত ছোট শহর ও গ্রামে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়া। এটি ভারতের কেন্দ্রীয় সরকার কর্তৃক সূচিত একটা প্রকল্প। গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচি যেটাকে বলা হয় আরইজিপি, ঠিক আছে, আরইজিপি। এই আরইজিপি এর লক্ষ্য কি? এর লক্ষ্য হচ্ছে গ্রামীণ এলাকা এবং ছোট শহরের স্বকর্মসংস্থানের সুযোগ তৈরি করা।
খাদি ও গ্রামীণ শিল্প কমিশন, কেভিআইসি, এটা হচ্ছে খাদি বা গ্রামীণ শিল্প কমিশন। 1 এপ্রিল 1995 সালে এই গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচি REGP প্রকল্প চালু করা হয় ও সূচনা করা হয়। সেরা তো। ঠিক আছে, তারা দেশের গ্রামীণ এলাকায় কেভিআই সেক্টরের অধীনে প্রায় 20 লক্ষ সরকারি প্রার্থীর চাকরির সুযোগ করেছে এরা। কারা? REGP। এরা হচ্ছে সরকারি চাকরি প্রার্থীর সুযোগ করে দিয়েছে 20 লক্ষর মতো। আচ্ছা, এর উদ্দেশ্য কি? অর্থাৎ SRI, স্বর্ণ জয়ন্তী শহরী রোজগার, এর উদ্দেশ্যটা কি জানো? সারা দেশে গ্রামীণ ও শহরাঞ্চলে টেকসই টেকসই এবং ক্রমাগত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, এবং ক্ষুদ্র যে শিল্প আছে ওই ক্ষুদ্র শিল্প থেকে উৎপাদিত কাঁচামালের প্রয়োজনীয়তা উচ্চ পর্যায়ে শিল্পে বৃদ্ধি করা। আচ্ছা, স্বর্ণ জয়ন্তী শহরী রোজগার যোজনা, এই স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা, যেটা হচ্ছে 1997 সালে স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা 1 ডিসেম্বর চালু করা হয়েছিল, যার প্রাথমিক লক্ষ্য ছিল শহরের দারিদ্রদের জন্য স্বকর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়া। এই প্রকল্পটি স্বসহায়ক গোষ্ঠীতে, স্বনির্ভর গোষ্ঠীতে এবং নিম্ন আয়ের পরিবারগুলির স্বরোজগারী যারা উল্লেখ করা হয়, যাদেরকে তাদের উন্নতিকরণ এবং সক্ষমতা বৃদ্ধি এবং আয় উৎপাদনকারী সম্পদের ব্যবস্থা করার কল্পনা করেছিলেন এই স্বর্ণ জয়ন্তী শহরী রোজগার যোজনা। মহাত্মা গান্ধী জাতীয় শহরে কর্মসংস্থান গ্যারেন্টি আইন, যেটা আগেই বলেছি এই প্রশ্নের উত্তরটি, এটিকে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারেন্টি আইন বলা হয়। 2005 সালে এটিকে বলা হয়। ঠিক আছে, যেটা হচ্ছে 2005-এর অধীনে যারা হচ্ছে গ্রামীণ এলাকায় কাজ করতে সক্ষম এবং প্রয়োজনে তাদের প্রত্যেককে সরকার দ্বারা বছরে 100 দিনের কর্মসংস্থানে, যে 100 দিনের কাজ বলা হয় ওটা। ঠিক আছে। আচ্ছা, প্রধানমন্ত্রী জনধন যোজনা, আরেকটা যোজনা আছে যেটা হচ্ছে প্রধানমন্ত্রী জনধন যোজনা। সরকার 2014 সালে আগস্টে ন্যাশনাল মিশন ফর ফিনান্সিয়াল ইনক্লুশন, ঠিক আছে, NFFI NMFI, ঠিক আছে, যেটাকে বলা হয় ন্যাশনাল মিশন ফর ফিনান্সিয়াল ইনক্লুশন, NMFI, যথা প্রধানমন্ত্রীর জনধন যোজনা, PMJDY। এটি প্রতিটি বেকরের জন্য সর্বজনীয় ব্যাংকিং পরিষেবা প্রদান এবং গৃহস্থলী ব্যাংকিংবিহীনদের ব্যাংকিং, ঠিক আছে, যাদের ব্যাংক নেই ব্যাংকিংবিহীনদের ব্যাংকিং, অসুরক্ষিতদের সুরক্ষিত করা, তহবিলবিহীনদের তহবিল দেওয়া, পরিষেবাহীন এবং অপ্রাপ্য এলাকায় পরিষেবা দেওয়ার নির্দেশিকা নীতির ওপর ভিত্তি করে এটা কিন্তু তৈরি করা হয়েছিল। PMJDY অর্থাৎ প্রধানমন্ত্রী জনধন যোজনা, এই স্কিমের অধীনে কিছু আর্থিক পরিষেবা বা যা হচ্ছে ব্যক্তিদের দেওয়া হয়, সেটা হচ্ছে পেনশন, বীমা, ব্যাংকিং, এগুলো, ঠিক আছে, এরই অধীনে দেওয়া হয় PMJDY অর্থাৎ প্রধানমন্ত্রী জনধন যোজনা। ঠিক আছে। দারিদ্র সীমার নিচে থাকা কার্ডধারীদের, দেখো যারা দারিদ্র সীমার নিচে আছে তাদের একটা কার্ড কিন্তু সরকার প্রচলিত করেছে শিল্প শ্রমিকদের জন্য, এটা কিন্তু আছে। আচ্ছা, PMJDY এর অধীনে শূন্য ব্যালেন্স অ্যাকাউন্ট ব্যক্তিরা খুলতে পারবে। যাদের শূন্য ব্যালেন্স অ্যাকাউন্টে আছে তারা কিন্তু এই ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতে পারবে। যাই হোক, আমরা সেই বিষয়ে আলোচনা করছি না। যেখানে আমরা বলতে চেয়েছি, যদি ব্যক্তিরা চেকের সুবিধা পেতে চায়, ঠিক আছে, ব্যাংকিং চেক এর সুবিধা পেতে চায়, তাহলে ন্যূনতম ব্যালেন্স রক্ষণাবেক্ষণ বাধ্যতামূলক কিন্তু থাকতে হবে। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, আরেকটা আছে কি, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা। ঠিক আছে, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা। এই প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনাটা কি না, প্রধানমন্ত্রী নিরাপত্তা বীমা যোজনা হচ্ছে একটা সরকারি প্রকল্প, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 9ই মে 2015 সালে চালু করে দিয়েছিলেন। কত সালে? 9ই মে 2015 সালে নরেন্দ্র মোদী চালু করে দিয়েছিলেন। এটি 18 থেকে 70 বছর বয়সী দরিদ্র সুবিধা বঞ্চিত লোকদের জন্য একটা সাশ্রয়ী মূল্যের জন্য বীমা স্কিম প্রদান করতে চায়। যার একটা ব্যাংক অ্যাকাউন্ট বার্ষিক 20 টাকা প্রিমিয়ামে রয়েছে, ব্যাংক অ্যাকাউন্টে বার্ষিক 20 টাকা প্রিমিয়ামে থাকবে, এবং দুর্ঘটনাজনিত মৃত্যু বা সম্পূর্ণ অক্ষমতার জন্য 2 লাখ রুপি, আংশিক অক্ষমতার জন্য 1 লাখ রুপি ঝুঁকি কভারেজ করা হবে। ঠিক আছে।
আশা করছি এই বিষয়টা সকলের জানা আছে, বড়দের মুখে শুনেছো, ঠিক আছে ব্যাপারটা। সর্বশেষ পিআইবি রিলিজ অনুসারে এই স্কিমের অধীনে নথিভুক্তির প্রায় 41.50% নারী আর দাবিকৃত সুবিধাভোগীদের 61.29% নারী, ঠিক আছে। নথিভুক্ত প্রায় 41.50% নারী আর দাবিকৃত সুবিধাভোগীদের 61.29% নারী, ঠিক আছে। আচ্ছা, এই স্কিম দ্বারা, অর্থাৎ কোন স্কিম দ্বারা, অর্থাৎ সুরক্ষা বীমা যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, এই স্কিম দ্বারা প্রদত্ত কিছু সুবিধা নিচে আমরা কিছু আমরা সুবিধা বলতে পারি। সেই সুবিধাগুলো কি কি না, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা দ্বারা তোমরা কি কি সুবিধা পাবে। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা রুপির একটা জীবন কভার অফার করে, যে ঠিক আছে, এর সমস্ত অ্যাকাউন্ট হোল্ডারকে 1 বছরের জন্য 2 লক্ষ টাকা দেওয়া হয়। কি বলা হয়, এর সমস্ত অ্যাকাউন্ট হোল্ডারকে 1 বছরের জন্য 2 লক্ষ টাকা দেওয়া হয়, এবং দুর্ঘটনাজনিত মৃত্যু বা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে এই জীবন কভার প্রদান করা হয়, ঠিক আছে। আচ্ছা, একটা লাইফ কভার রুপি দেওয়া হয়, এবং আংশিক অক্ষমতার ক্ষেত্রে উপভোগকারীদেরকে উপকারভোগীদেরকে 1 লক্ষ টাকা প্রদান করা হয় এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, এই স্কিমটি 18 বছর থেকে 70 বছর বয়সী যে কোনো ব্যক্তি গ্রহণ করতে পারবে, তাছাড়া পারবে না। এবং অ্যাকাউন্টধারী, যার নামে অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টধারীর মৃত্যুর ক্ষেত্রে, অর্থাৎ মৃত্যুর ক্ষেত্রে স্কিমের সুবিধাগুলি তার মনোনীত ব্যক্তি গ্রহণ করতে পারবে, ঠিক আছে। সেই যাকে মনোনীত করবে সেই গ্রহণ করতে পারবে এই স্কিম থেকে টাকাগুলো, ঠিক আছে। এই স্কিমটি বার্ষিক রুপি প্রিমিয়াম প্রদান করবে, অর্থাৎ সদস্য প্রতি বার্ষিক 20 এর প্রিমিয়ামটি প্রতি বছরে 1 লক্ষ জুন মাসে প্রতি বছরে 1 জুন, ঠিক আছে, প্রতি বছরে 1 জুন বা তার আগে এক কিস্তিতে স্বয়ংক্রিয়ভাবে ডেবিট করতে পারবে, ঠিক আছে, 20 টাকা করে, ঠিক আছে। এই ছিল যেখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, এই বিষয় প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা এবং প্রধানমন্ত্রী জনধন যোজনা, তাছাড়া স্বর্ণ জয়ন্তী শহরী রোজগার যোজনা, তাছাড়া বলছি স্বর্ণ জয়ন্তী শহরী রোজগার যোজনা, আরেকটি যেটা বললাম গান্ধীজির যেটা, ঠিক আছে। ওগুলো কিন্তু সব কিন্তু হ্যাঁ, এখনো কিন্তু অনেকগুলো চলছে, ঠিক আছে, একটা দুটো বাদে এখনো চলছে। অনেকে কিন্তু উপকার পাচ্ছে এই যোজনাগুলো থেকে। ক্লিয়ার? চলো আমরা পরবর্তী পয়েন্টে চলে যাই। আচ্ছা, এই যোজনা থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে, যোজনাগুলো অবশ্যই আমাদের কোনটা কি সুবিধা অবশ্যই জানা দরকার। আচ্ছা, ইউপিপিএসসি সিভিল সার্ভিস এক্সামে একটা প্রশ্ন এসেছিল, যেখানে প্রশ্নটা ছিল নিচের কোনটি ভারতের বৃহত্তম গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচি। এই যে সেম প্রশ্ন, নিম্নলিখিত অর্থাৎ নিচের অর্থাৎ এখানে এই প্রশ্ন কিন্তু ইউপিপিএসসি সিভিল সার্ভিস এক্সাম, অত হার্ড এক্সামে যদি আসতে পারে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল এসএসসি এক্সামে কিন্তু আসতেও পারে, সেই নিয়ে কোনো দ্বিধা নেই, ঠিক আছে। তবে প্রশ্নের উত্তরটা কোনটা হবে তাইলে, যেটা বলেছিলাম, মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন 1991 সালে পিভি নরসিমহা রাও সরকার দ্বারা প্রথম প্রস্তাব করা হয়েছিল। কার দ্বারা? মহাত্মা গান্ধী। এই যে এই আইনটি, ঠিক আছে, এই আইনটি মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন বলা হয়। এটা 1991 সালে পিভি নরসিমহা রাও সরকার দ্বারা প্রথম প্রস্তাব করা হয়েছিল। এটিকে আমরা কর্মসংস্থান নিশ্চিতকরণ প্রকল্প বলতে পারি। কি বলতে পারি? এটিকে আমরা কর্মসংস্থান নিশ্চিতকরণ প্রকল্প, যেটা 100 দিনের কাজের কথা বলেছিলাম। এই প্রকল্পের উদ্দেশ্য আরেকবার বলে দেয়। এই প্রকল্পের কয়েকটা উদ্দেশ্য, দুটা উদ্দেশ্য আছে। একটা হচ্ছে গ্রামীণ অদক্ষ শ্রমিকদের 100 দিনের নিশ্চিত কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, ঠিক আছে। দ্বিতীয়ত, গ্রামীণ থেকে শহরে এলাকায় শ্রমিকদের অভিবাসন হ্রাস করতে হবে। ক্লিয়ার? চলো, এই যে আরেকটা দেখো বিয়ের দাগের, এই বিয়ের দাগেরটা কি? এটা হচ্ছে স্বকর্মসংস্থানের জন্য গ্রামীণ যুবকদের প্রশিক্ষণ, ঠিক আছে, TRYSEM, ঠিক আছে। এই স্কিমটা হচ্ছে স্বকর্মসংস্থানের জন্য গ্রামীণ যুবকদের প্রশিক্ষণ। 18 থেকে 35 বছর বয়সী গ্রামীণ দরিদ্রদের মৌলিক প্রযুক্তিগত এবং উদ্যোক্তা দক্ষতা প্রদানের লক্ষ্যে তাদের আয় উৎপাদনমূলক কার্যক্রম, যেটাকে বলে স্ব আর মজুরি কর্মসংস্থান বলা হয়, ঠিক আছে। আচ্ছা, খাদ্যের জন্য কাজ, ফুড ফর ওয়ার্ক, এখানে যেখানে অপশন সি এ বলা হয়েছে না, ফুড ফর ওয়ার্ক, অর্থাৎ খাদ্যের জন্য কাজ। এটা 14ই নভেম্বর 2004 সালে, ঠিক আছে, পল্লী উন্নয়ন মন্ত্রক দ্বারা ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম চালু করা হয়েছিল। ক্লিয়ার? পরবর্তী, দক্ষতা উন্নয়ন কর্মসূচি, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। স্কিল মানে কি? দক্ষতা, ঠিক আছে, ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ঠিক আছে, অর্থাৎ দক্ষতা উন্নয়ন কর্মসূচি, ঠিক আছে। ভারত সরকার দ্বারা চালু করা বিভিন্ন দক্ষতা উন্নয়ন কর্মসূচি রয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, যেটাকে বলা হয় পিএমকেভিওয়াই হচ্ছে দক্ষতা উন্নয়ন বা উদ্যোক্তা মন্ত্রকে চালু করা অন্যতম প্রধান প্রকল্প, হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অর্থাৎ দক্ষতা উন্নয়ন কর্মসূচি।
নোটের মূল্য শনাক্তকরণে দৃষ্টি প্রতিবন্ধীদের সাহায্য করার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দ্বারা প্রস্তুত করা অ্যাপটির নাম কি? কারো জানা আছে প্রশ্নের উত্তর? কোন অ্যাপ? কুড়ির দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটা হবে? দেখো, কুড়ির দাগের প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, ঠিক আছে, মানি। মানি। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আরবিআই, ঠিক আছে, রিজার্ভ ব্যাঙ্ক আরবিআই একটা মোবাইল অ্যাপ, মোবাইল এইডেড নোট আইডেন্টিফায়ার করেছে, যেটাকে হচ্ছে মানি বলা হয়, মানি অ্যাপ চালু করেছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আরবিআই একটা মোবাইল অ্যাপ, এইডেড নোট, যেটাকে বলা আইডেন্টিফায়ার, মানি অ্যাপ চালু করেছে। দৃষ্টি প্রতিবন্ধীরা মোবাইল অ্যাপ মানি ব্যবহার করে একটা নোটের মূল্য শনাক্ত করতে পারবে এই মানি ব্যবহার করে। ক্লিয়ার? আচ্ছা, এই অ্যাপ্লিকেশনটি মোবাইল ফোনের ক্যামেরা ব্যবহার করে নির্দিষ্ট মুদ্রার নোটগুলি স্ক্যান করবে এবং হিন্দি এবং ইংরেজিতে অডিও আউটপুট প্রদান করবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? এখানে এই অ্যাপ্লিকেশনটি মোবাইল ফোনের ক্যামেরা ব্যবহার করে নির্দিষ্ট মুদ্রার নোটগুলি স্ক্যান করে নেবে এবং হিন্দি এবং ইংরেজিতে অডিও আউটপুট করতে হবে। এটা ক্লিয়ার? নিম্নলিখিত কোনটি ভারতের সংবিধানের সাথে সঠিকভাবে মিলছে না বলো তো? সঠিকভাবে সংবিধানের সাথে কোনটা মিলছে না, তাড়াতাড়ি উত্তর দেবে সকলে। নিম্নলিখিত কোনটি ভারতের সংবিধানের সাথে সঠিকভাবে মিলছে না? কারো জানা আছে? আচ্ছা, তোমরা সাবজেক্ট ম্যাটারগুলো প্রথমে লক্ষ্য করো। সাবজেক্ট ম্যাটারগুলো কী কী দেওয়া আছে? পঞ্চায়েত পার্ট, ঠিক আছে, দেওয়া আছে। মিউনিসিপ্যালিটি, ঠিক আছে, তারপরে কোঅপারেটিভ সোসাইটি পার্ট, ট্রাইব্যুনাল পার্ট, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে সাবজেক্ট ম্যাটার। তারপরে পার্টগুলো দেখো, পার্টগুলো কী কী দেওয়া আছে দেখো, পার্টগুলো কী কী দেওয়া আছে দেখো। সাবজেক্ট ম্যাটারগুলো এক সাইডে করো, পার্টগুলো এক সাইডে করো। তারপর কোনটা মিলছে না এটা মিলাও, ঠিক আছে। আচ্ছা, সাবজেক্ট ম্যাটার দেখো, পঞ্চায়েত, পঞ্চায়েত পার্ট দেখো কত দেওয়া আছে, আইএক্স। তারপর দেখো মিউনিসিপ্যালিটি, আইএক্স এ। কোঅপারেটিভ সোসাইটি, আইএক্স বি। ট্রাইব্যুনাল পার্ট, এক্স। আচ্ছা, এখানে মিলছে না কোনটা? পঞ্চায়েত আইএক্স, এটা মিলে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ অপশান ডি এরটা কিন্তু মিলছে না। ট্রাইব্যুনাল পার্ট এক্স হবে না, ট্রাইব্যুনাল হচ্ছে এক্স আইভি এ হবে, ঠিক আছে। অর্থাৎ এটা কিন্তু মিলছে না। তাহলে সবগুলো মিলছে, অপশান ডিটা কিন্তু মিলছে না। অপশান ডি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? চলো এখানেই থাক আজ পর্যন্ত, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। অল দ্য বেস্ট।